আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের ঠিকানা গল্পে 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আজকে আমি নতুন এক নুসরাতকে দেখছি, যে লজ্জায় লাল নীল রংধনু হয়ে যাচ্ছে, যে লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। নুসরাত চোখ বন্ধ অবস্থায় ভাবতেছে, সত্যিই তো আজকে তার এত লজ্জা লাগছে কেন? লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। টেবিলটার দিকে তাকানোর সাহসও সে পাচ্ছে না। তার ইচ্ছে করছে এক দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু কিভাবে যাবে? ডেভিলটা যে 2 হাত দিয়ে তাকে আটকে রেখেছে। আমি বললাম, কি হলো নুসরাত রানী, চুপ করে আছেন যে, কুস্ত বলিয়ে? নুসরাত মনে মনে একটা বড় নিঃশ্বাস নেয়। নুসরাত বলল, ভাইয়া সরে দাঁড়া, বাইরে মানুষজন, এভাবে আমাদের এক ঘরে দেখলে কি ভাববে? আমি বললাম, কি আর ভাববে, এক ঘরে প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা যা করে তা ভাববে। ইমরানের কথা শোনা মাত্রই নুসরাত চোখ খোলে, চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকায়। ইমরান তা দেখে হেসে নুসরাতকে চোখ টিপ মেরে দেয়। নুসরাত এবার 2 হাত দিয়ে ইমরানের বুকে হাত দিয়ে পেছনের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এক চুল পরিমাণও সরাতে পারছে না। ইমরান নুসরাতের কাণ্ডে হেসে দেয়। আমি বললাম, এভাবে সারাদিন ধাক্কা দিলেও তো মনে হয় এক চুল পরিমাণ সরাতে পারবি না, অযথাই শক্তি অপচয় করছি। নুসরাত বলল, তো আমি কি সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকবো? আমি বললাম, ওকে একটা শর্ত মানলে আমি সরে যাব। নুসরাত বলল, কি শর্ত, তাড়াতাড়ি বল। আমি বললাম, আমাকে সুন্দর করে এখন বলবি, ইমরান ভালোবাসি তোমাকে। নুসরাত বলল, কি? ইম্পসিবল, আমি পারবো না। আমি বললাম, পারবি না তুই? নুসরাত বলল, না পারবো না। আমি বললাম, না পারলে আজকে এভাবেই বন্দি থাক। নুসরাত বলল, ভাইয়া এমন করিস কেন, ছেড়ে দে না, তুই তো আমার কিউট প্রেমিক ভাইয়া, অনেক ভালো তুই, সামনে থেকে সরে যা, আমাকে যেতে দে। আমি বললাম, অনেক পাম দেওয়া হচ্ছে, যেন আমি সাইকেলের চাকা, কোনো লাভ হবে না, আজকে তোর মুখ থেকে না শুনে আমি তোকে ছাড়ছি না। নুসরাত দেখছে এটা তাকে বলতেই হবে, না বলে পালিয়ে যাওয়ার কোনো উপায় দেখছে না, সে বলার জন্য প্রস্তুত নিচ্ছে। নুসরাত চোখ বন্ধ করে হুট করে বলে দেয়, ভাইয়া তোকে ভালোবাসি। ইমরানের কোনো সারা শব্দ না পেয়ে নুসরাত আস্তে আস্তে সামনে চোখ মিলে তাকায়। ওমা, তার ডেবিলটা রেগে তার দিকে তাকিয়ে আছে। নুসরাত বলল, ভাইয়া আমি বলছি তো, রেগে গেলি কেন? আমি দাঁতে দাঁত চেপে বললাম, ভাইয়া তোকে ভালোবাসি, তোকে এটা বলতে বলেছিলাম আমি। নুসরাত বলল, আমি তুমি করে বলতে পারবো না, আমার কেমন কেমন যেন লাগে। ইমরান ভুরু উঁচু করে জিজ্ঞেস করে, কেমন লাগে? নুসরাত বলল, জানি না। আমি বললাম, এখন আর কিছু বললাম না, কিন্তু এইসব ভাইয়া টাইয়া তুই তুকারি বাদ দে, তা না হলে সামনে তোর কপালে বিরাট শনি আছে। নুসরাত ইমরানের বুকে হালকা ধাক্কা দিয়ে দৌড় লাগায় দরজার দিকে। দরজা খুলতে খুলতে বলে, কচু আছে সামনে আমার, তোকে ছোট থেকেই ভাইয়া ডেকেছি, এখনো ডাকছি, সামনেও ডাকবো, দেখবো তুই কি করিস। আমি বললাম, কি বললি? নুসরাত থমথম খেয়ে যায়। সে দেখে ইমরান তার পাশে দাঁড়িয়ে আছে। নুসরাত কোনো মতে দরজা ফাঁক করে দিল এক দৌড়। এইদিকে নুসরাত দৌড়াতে দৌড়াতে চাচার সাথে ধরাম করে ধাক্কা খায়। নুসরাতের সাথে ধাক্কা খেয়ে চাচা ঘুরতে ঘুরতে জরিনা বানুর উপর এসে পড়ে। জরিনা বানু শরবত নিয়ে মাহবুব সাহেবের নিকট যাচ্ছিল। চাচার ধাক্কায় সে ধপাস করে নিচে পড়ে গেল, আর সব শরবত গিয়ে পড়লো নিজের উপর। জরিনা বানু বলল, চাচা আপনি আবার? চাচা বলল, বাচ্চা পোলাপানের মতো কান্না করস কেন, একটা ধাক্কাই তো খাইলি। আর নুসরাত, তুই এভাবে কুত্তার মতো দৌড় দিয়া আমার ষাঁড়ের মতো গুতা দিলি কেন? তোর কারণে জরিনা বানুর উপর এসে পড়লাম আমি। নুসরাত বলল, সরি চাচা, দেখতে পাইনি। নুসরাত এই কথা বলে এক দৌড়ে উধাও হয়ে গেল। চাচা চোখ বড় বড় করে সামনের দিকে তাকায়। মাত্রই তো নুসরাত এখানে ছিল, এখন কই গেল? সব দেখি ভূতের কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে এই বাড়িতে। চাচা জরিনা বানুকে একটা ধমক দেয়, তুই এখনো ভ্যাবা করস কেন? চাচা মেরু থেকে উঠতে উঠতে নিজে নিজে বিড়বিড় করে বলে, কেউ ভূতের মতো আচরণ করে, কেউ ধাক্কা খেয়ে কান্নাকাটি করে, কি হচ্ছে কি এই বাড়িতে? এই বাড়িতে দেখছি থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে। বিয়ের দিন, সবাই নিজেদের কাজে ব্যস্ত। নুসরাত দিশা দিয়ার 2 হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে, যদিও মেহেদি লাগানোর জন্য আলাদা করে মেয়ে আনা হয়েছে, তারপরেও দিশা নুসরাত একটু লাগিয়ে দিচ্ছে দিয়ার হাতে। দিয়ার মেহেদি লাগানো শেষ হলে নুসরাতকে একটা মেয়ে মেহেদি লাগিয়ে দিচ্ছে। নুসরাত মেয়েটাকে বলে, আপু হাতের মাঝখানে লাভ দিয়ে ডি অক্ষরটা সুন্দর করে লিখে দিয়েন। ইমরান নিজের এক হাত দিয়ে নুসরাতের হাতটা ধরে আছে, আর চোখ দিয়ে নুসরাতের উপর রাগ বর্ষণ করছে। নুসরাত বোকার মতো ইমরানের দিকে তাকিয়ে আছে, সে বুঝতে পারছে না ডেভিলটা এমন রিয়াকশন দিচ্ছে কেন। আমি রেগে বললাম, ডিকে।
ইমরান রাগ করার কারণ বুঝতে পেরে নুসরাতের অনেক হাসি পাচ্ছে। সে কোনোভাবে নিজের হাসিটা আটকে রেখেছে। নুসরাত বলল, আমার ভালোবাসা। আমি রেগে বললাম, কি? তাহলে আমি কে? নুসরাত চুপ করে আছে। সে আর না পেরে হেসে দেয়। আমি বললাম, নুসরাত, আমি কিন্তু রেগে যাচ্ছি। নুসরাত বলল, ওরে ডেভিল রে। নুসরাত এবার নিজের দুই হাত একত্র করে ইমরানকে দেখায়। ইমরান দেখে এক হাতে ডি, অন্য হাতে আর। দুই হাত একত্র করার দরুন দুইটা ভাঙালাভ একত্র হয়েছে। নুসরাত এবার বলে ওঠে, ডিতে ডেভিল আর তে রানী। কি দাঁড়াই তাহলে? ডেভিল লাভ রানী। আর ভাইয়া, তুই চোখে দেখিস না? ডি এর ভিতরে ছোট্ট করে আই লেখা, আর এর ভিতরে এস লেখা। ডেভিল ইমরান লাভ নুসরাত রানী। ইমরান এবার চোখ বড় বড় করে তাকায়। সত্যিই তো, সে এটা কেন খেয়াল করলো না? ইমরান সব বুঝতে পেরে বোকার মতো নুসরাতের দিকে তাকায়। নুসরাত তা দেখে হেসে নিজের দুই হাত দিয়ে ইমরানের দুই গাল টেনে দেয়। নুসরাত বলল, ডেভিল একটা। এভাবে দেখতে অনেক কিউট লাগছে। নুসরাতের এমন কাণ্ডে ইমরান হা হয়ে যায়। নুসরাত তার গাল টানছে। সবাই সাজসজ্জায় ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে বর এসে যাবে। দিয়াকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়ে আনা হয়েছে। নুসরাত নিজের রুমে এসে বিছানায় একটা প্যাকেট দেখতে পায়। নুসরাত অবাক হয়ে প্যাকেটটা হাতে নেয়। প্যাকেটটা খুলে দেখে একটা নীল শাড়ি, নীল চুড়ি, একটা বেলি ফুলের মালা, একটা ছোট্ট চিরকুট খুঁজে পায় সে। চিরকুটে লেখা, তোমার জন্য, তাড়াতাড়ি পরে নাও, তোমার ডেভিল দেখতে চাই। নুসরাত ইমরানের কাছ থেকে উপহারটা পেয়ে খুশি হয়। সেও ডেভিলের পছন্দ মতো সাজতে চায়। পরমুহূর্তেই নুসরাতের মুখের হাসি বিলীন হয়ে যায়। নুসরাত তো শাড়ি পরতে পারে না, এখন সে কিভাবে শাড়িটা পরবে? নুসরাত নিজে নিজে ইচ্ছা মতো গালাগালি দিতে থাকে। কেন সে শাড়ি পরতে পারে না? কেন সে শাড়ি পরা শেখেনি? নুসরাত প্যাকেটটা রেখে দৌড়ে রুমের বাইরে চলে যায়। দিশার রুমে গিয়ে দেখে রুমে দিশা নেই। নুসরাত নিচে নামতে আয়রার সাথে দেখা হলো। আয়রাকে জিজ্ঞেস করতে আয়রা বলল, সেও শাড়ি পরাতে পারে না। নুসরাতের মন খারাপ হয়ে গেল। সে কি আজকে শাড়ি পরতে পারবে না? নুসরাতকে মন খারাপ করতে দেখে ইমরান নুসরাতের কাছে এগিয়ে আসলো। আমি বললাম, কি হয়েছে নুসরাত, মন খারাপ কেন? নুসরাত বলল, ভাইয়া, আমি শাড়ি পরতে পারি না। এখন কাউকে পাচ্ছি না যে আমাকে শাড়ি পরিয়ে দিবে। আমি বললাম, তুই রুমে যা, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। নুসরাত বলল, আচ্ছা। নুসরাত রুমে গিয়ে বিছানায় বসে আছে। কিছুক্ষণ পর নুসরাতের রুমে দুইটা মেয়ে প্রবেশ করলো। মেয়ে দুইটা নুসরাতকে বলল, আমরা তোমাকে সাজাতে এসেছি। নুসরাত সিঁড়ি দিয়ে নিচে নামছে। সে আশেপাশে তাকিয়ে তার ডেভিলকে খোঁজার চেষ্টা করছে। তার ডেভিলটা মেয়ে দুইটাকে যেভাবে সাজাতে বলল, তারা নুসরাতকে ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছে। নুসরাত এই দিক ওই দিক তাকাতে গিয়ে হুট করে শাড়ির সাথে পা বেঁধে যায়। নুসরাত চোখ বন্ধ করে নেয়। নুসরাতের বুক কাঁপছে। এই বুঝি সে পড়ে গিয়ে হাত পা সব ভেঙে ফেলবে। কিন্তু নুসরাত পড়ে যাওয়ার আগে কেউ একজন বিদ্যুতের গতিতে এসে নুসরাতকে নিজের বুকে জড়িয়ে নেয়। নুসরাতের হার্ট দ্রুত বিট করছে। নুসরাত প্রচন্ড ভয় পেয়ে যায়। আমি বললাম, এক থাপ্পড় মারতে ইচ্ছে করছে। চোখ কোথায় থাকে তোর? আরেকটুর জন্য হলে তো আমি যদি না থাকতাম কি হতো বুঝতে পারছিস? ইমরানের ধমক শুনে নুসরাত পিট পিট করে চোখ খোলে। নুসরাত খেয়াল করে সে তার ডেভিলের বুকের ওপর। নুসরাত তাড়াতাড়ি করে ইমরানের বুক থেকে উঠে দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলায়। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। নুসরাত সবার থেকে চোখ ফিরিয়ে মাথা নিচু করে জবাব দেয়, কে জানতো শাড়ি পায়ে বেঁধে যাবে? শাড়ি পরে হাঁটা যে কত কষ্টের, তুই পরে হাঁটলে বুঝতি। আমি বললাম, এক থাপ্পড় মারবো। তুই এখন আমাকে শাড়ি পরে হাঁটার কথা বলছিস? এখন শব্দ শাড়ির হয়ে গেল। নিজে দেখে হাঁটতে পারিস না, আবার মুখে মুখে বড় কথা। নুসরাত বলল, ভাইয়া, তোর সাথে এখন আমি ঝগড়া করতে পারবো না। আমি এখন ঝগড়া করার মুডে নেই, সর সামনে থেকে। নুসরাত ইমরানের পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ইমরান হা করে নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইমরান ভাবছে, আজকাল মেয়েটা তাকে একদমই ভয় পায় না, মুখে খই ফুটেছে মনে হচ্ছে। চাচা এসে ইমরানের পাশে দাঁড়ায়। চাচা বলল, নুসরাত পড়তে নিলে যেভাবে সুপারম্যানের মতো দৌড়ে আসলি, আমি পড়ার সময় যদি এভাবে দৌড়ে আসতি তাহলে আমাকে বারবার জরিনা বানুর ওপর লাফিয়ে পড়তে হতো না। ইমরান চাচার কথা শুনে ঝট করে উত্তর দেয়, তুমি কি নুসরাত যে তুমি পড়ার সময় আমি তোমাকে ধরতে আসবো? সরো সামনে থেকে। চাচা বলল, ওহো, নুসরাত তো নায়িকা আর আপনি তো নায়ক। নুসরাত যতবার পড়তে যাবে ততবারই আপনি নাচতে নাচতে নুসরাতকে ধরতে আসবেন। যত সব
আজকালকার পোলা মাইয়া সব জায়গায় ফিল্ম খোঁজে, মন চাচ্ছে ভাতিজারে দুইটা উষ্টা মারি। নুসরাত তার বান্ধবীদের সাথে কথা বলে আসতেই ইমরান নুসরাতকে টেনে একপাশে নিয়ে আসে। ইমরানের এমন হুটহাট আক্রমণের সাথে নুসরাত এখন নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছে। আমি বললাম, নুসরাত আমি আজকে শেষ, তোর সৌন্দর্যে আজকে আমি ঘায়ল হয়ে যাচ্ছি রে। সব ছেলেরা তোর দিকে কেমন হা করে তাকিয়ে থাকে, ইচ্ছে করছে সবাইকে মেরে ফেলি। ইমরানের কথা শুনে নুসরাত হেসে দেয়। ডেবিলটা কি সব বলছে? নুসরাত হাসলেও কিছুটা লজ্জাও পাচ্ছে। নুসরাত কিছু বলতে যাবে তার আগে সবাই চিৎকার দিল, বর এসেছে, বর এসেছে। দুজনে কথা না বাড়িয়ে সেই দিকে হাঁটা ধরলো। বিয়েটা কোনো মতে ভেজাল ছাড়া সম্পূর্ণ হয়েছে। বিয়ে শেষে যে যার মতো নিজের বাসায় ফিরে যায়। 2 দিন পর ভার্সিটি থেকে ইমরান বাসায় আসলে মাহবুব সাহেব ইমরানকে ডাক দেয় একটা কথা বলার জন্য। ইমরান ফ্রেশ হয়ে নিচের ড্রয়িং রুমে আসে। মাহবুব সাহেব, মিসেস জাহান দুজনে ওখানেই ছিলেন। আমি বললাম, বাবা বলো। বাবা বলল, একটা দারুণ সুখবর আছে। আমি বললাম, তাই নাকি? তা কি সুখবর শুনি? মাহবুব সাহেব বললেন, তোর ফুপি রাফসানের জন্য নুসরাতকে পছন্দ করেছে। রাফসানেরও নাকি নুসরাতকে পছন্দ হয়েছে, তাই উনি নুসরাতকে রাফসানের বউ করে নিতে চাই। আমরাও হ্যাঁ বলে দিয়েছি। আগামী শুক্রবারই রাফসান নুসরাতকে বউ করে ঘরে তুলতে চাই। ইমরানের মুখে লেগে থাকা হাসি নিমিষেই সমুদ্রের স্রোতের মতো বিলীন হয়ে যায়। সে অবাক হয়ে চেঁচিয়ে ওঠে, হোয়াট? নুসরাত সিঁড়ির উপরেই দাঁড়িয়েছিল। মাহবুব সাহেবের বলা কথাগুলো তার কান অব্দি পৌঁছে যায়। নিমিষেই তার মাথায় যেন 7 আসমান ভেঙে পড়ে। এই মুহূর্তে চারপাশে সবকিছু তার কাছে অন্ধকার লাগছে। তার হাত পা কাঁপছে। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। এটা স্বপ্ন না তো। সে চায় স্বপ্ন হলে স্বপ্নটা যেন তাড়াতাড়ি ভেঙে যায়। এমন স্বপ্ন সে জীবনেও দেখতে চায় না। আমি বললাম, হোয়াট? তোমরা হ্যাঁ বলে দিয়েছো মানে কি? আব্বু বলল, কেন, কি সমস্যা? তোর ফুপির পছন্দ হয়েছে, আর রাফসান ছেলেটাও তো ভালো। নুসরাত ওদের কাছে ভালোই থাকবে। আমি বললাম, নুসরাত মাত্র কিছুদিন হলো কলেজে ভর্তি হয়েছে, আর ওর বয়সও বা কত হয়েছে যে তোমরা ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো? এখনো তোর বয়স 18ও হয়নি। আব্বু বলল, কলেজে ভর্তি হয়েছে, পড়াশোনা করবে, সমস্যা নেই তো। ওরা বলেছে নুসরাতকে পড়ালেখা করাবে, আর বয়স এখন ডাজ নট ম্যাটার। আমি বললাম, বাবা তুমি একজন শিক্ষিত মানুষে এই কথা বলছো? তুমি হ্যাঁ বলে দেওয়ার আগে একটিবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? এই নুসরাতকে সেই ছোট্ট কাল থেকে আমি মানুষ করে আসছি, আর তার বিয়ের ব্যাপারে তুমি ডিসিশন নাও আমাকে না জানিয়ে। আব্বু বলল, ইমরান তুমি অযথা হাইপার হচ্ছ। আমি যা করছি নুসরাতের ভালোর জন্যই করছি, আর আমার বোন নুসরাতকে নিতে চাই, আমি তো মানা করতে পারি না। তাই আমি চাই তুমি এই ব্যাপার নিয়ে আর একটু কথাও জানো না বলো। মাহবুব সাহেব সোফা ছেড়ে উঠে চলে যেতে লাগলেন। পিছন পিছন মিসেস জাহানও চলে যেতে লাগলেন। ইমরান 2 হাত মুষ্টিবদ্ধ করে রাগ দমন করার চেষ্টা করছে। এই রাফসানকে এই মুহূর্তে সামনে পেলে একদম মেরেই ফেলতো। ইমরান পিছন ফিরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে নুসরাতকে দেখতে পায়। নুসরাত অসহায় চোখে ইমরানের দিকে তাকিয়ে আছে। এই চোখের দিকে ইমরান তাকাতে পারছে না। ইমরান চোখ নামিয়ে নুসরাতের পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে যায়। নুসরাত ধপ করে সিঁড়ির কাছেই বসে পড়ে। 2 চোখ দিয়ে জলের ছোট বইছে। নুসরাতের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সে ভাবতে পারছে না কি থেকে কি হতে যাচ্ছে। সন্ধ্যার পর নুসরাত ইমরানের রুমের কাছে এসে উকি দিয়ে যায়, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। নুসরাত আজকে ডাকার সাহস পেল না। সে নিজের রুমে ফিরে যায়। ডিনারের সময় মাহবুব সাহেব নুসরাত সহ সবাইকে নুসরাতের বিয়ের খবরটা জানায়। ইমরান স্বাভাবিকভাবেই বসে আছে, যেন এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। বিয়ে হলে হবে, এখানে মাথা ঘামানোর কি আছে? এমন একটা ভাব নিয়ে খাওয়াই মনোযোগ দিচ্ছে। নুসরাত মাহবুব সাহেবের উপর কিছুই বলার সাহস পাচ্ছে না। কি বা বলার আছে ওর? তার বাবা মা মারা যাওয়ার পর তো এরাই তাকে আশ্রয় দিয়েছে, এই পর্যন্ত তাকে নিয়ে এসেছে। ওরা যা ভালো বুঝবে তাই তো ওর মেনে নেওয়া উচিত। নুসরাত ইমরানের দিকে তাকায়। ইমরান কেন ওনাকে বলছে না যে সে নুসরাতকে ভালোবাসে? নুসরাত খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। ওর এখন গলা দিয়ে কিছুই নামছে না। নুসরাতকে উঠে যেতে দেখে মিসেস জাহান বলল, কিরে নুসরাত, না খেয়ে উঠে যাচ্ছিস কেন? নুসরাত বলল, ফুপি ভালো লাগছে না, এখন পরে খেয়ে নিব। নুসরাত এই কথা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ইমরান মাথা উঠিয়ে নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সবাই যখন গভীর ঘুমে, এই সময় ইমরান নুসরাতের দরজার সামনে দাঁড়িয়ে
অন্য সময় হলে এতক্ষণে রুমের ভিতরে ঢুকে যেত, কিন্তু এত রাতে একটা মেয়ের রুমে তার অনুমতি নেওয়া ছাড়া ঢুকতে কেমন যেন খারাপ দেখাচ্ছে ইমরানের কাছে। যদিও সে তার মামাতো বোন, তার প্রেমিকা। ইমরান নুসরাতকে ডাক দেয়। নুসরাত মন খারাপ করে চেয়ারে বসেছিল। এত রাতে ইমরানের কণ্ঠ শুনে নুসরাত হকচকিয়ে উঠে। সে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, দরজার সামনে গিয়ে দেখে ইমরান একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। নুসরাত বলল, ভাইয়া তুই এই সময়? আমি বললাম, ঘুমাসনি কেন? নুসরাত বলল, ঘুমিয়েছিলাম তো, তুই ডাকলি তাই উঠে এলাম। আমি বললাম, মিথ্যা কথাও ঠিক মতো বলতে পারিস না, সামনে থেকে সর। নুসরাত বলল, কেন? ইমরান নুসরাতের কোনো কথার জবাব না দিয়ে ভিতরে প্রবেশ করে। আমি বললাম, এই নে, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে তাড়াতাড়ি। নুসরাত বলল, আমি খাবো না, ইচ্ছে করছে না। আমি রাগী সুরে বললাম, আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে তাড়াতাড়ি খেয়ে নে। নুসরাত বলল, তুই খাইয়ে দিবি? আমি বললাম, আয় বস। নুসরাত এসে ইমরানের পাশে বিছানায় বসে। ইমরান খাবারের লোকমা নিয়ে নুসরাতকে খাইয়ে দিচ্ছে। নুসরাত খাচ্ছে আর ইমরানের মুখের দিকে তাকিয়ে আছে। খাওয়ার মাঝেই নুসরাত বলে উঠল, ভাইয়া আমার কি সত্যি সত্যি রাফসানের সাথে বিয়ে হয়ে যাবে? আমি বললাম, বাবা বলছে শুনলি না? নুসরাত বলল, আমার কষ্ট হচ্ছে ভাইয়া, আমি পারবো না বিয়ে করতে, তুই ফুফাকে বুঝিয়ে বল। আমি বললাম, শুনবে না আমার কথা উনি, উনি তোর ভালোই চাই, খারাপ না। নুসরাত বলল, তুই এমন ভাবে বলছিস কেন, যেন আমার রাফসানের সাথে বিয়ে হলে তোর কোনো সমস্যা নেই। তুই না আমাকে ভালোবাসিস? এত সহজভাবে কথাগুলো কিভাবে বলছিস? তোর কি আমার মতো কষ্ট হচ্ছে না? ইমরান প্লেটটা টেবিলের উপর রেখে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। দরজার কাছে আসতেই নুসরাতের করুণ কণ্ঠে শুনতে পাই, তুই কি বিয়েটা আটকাতে পারবি না? আমি কি তোকে পাবো না? নাকি আমার কেউ নেই, এতিম বলে তুইও আমাকে চাস না? নুসরাতের কথা শুনে ইমরানের মাথায় রক্ত উঠে যায়। ইমরান তেড়ে এসে নুসরাতের গাল চেপে ধরে, তুই এতিম এটা আমি কখনো বলছি তোকে? নাকি এই নিয়ে তোকে কখনো কিছু বলেছি? এই কথা কেন বলছিস তুই? নুসরাত গালে ব্যথা পেলেও অনেক কষ্টে বলল, তাহলে তুই ফুফাকে বলছিস না কেন তুই আমাকে ভালোবাসিস? কেন বলছিস না তুই আমাকে বিয়ে করতে চাস? কেন বলছিস না ওই রাফসানের হাতে যেন আমাকে তুলে না দেয়? ইমরান কিছু না বলে নুসরাতের গাল ছেড়ে দ্রুত হেঁটে রুম ত্যাগ করে। নুসরাত ইমরানের যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখের জল ফেলছে। তার ডেভিলটা হঠাৎ এত গা ছাড়া ভাব করছে কেন? যেন সবকিছু স্বাভাবিকভাবেই হচ্ছে, যেন এটাই হবার ছিল। একদিন দুই দিন করে আস্তে আস্তে বিয়ের দিন ঘনিয়ে আসছে। নুসরাত খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছে প্রায়। ও তার ডেভিলকে ছাড়া, তার ভালোবাসার মানুষকে ছাড়া কিভাবে বেঁচে থাকবে? নুসরাত কান্না ছাড়া কিছুই ভাবতে পারছে না। কিন্তু নুসরাত ইমরানকে দেখে অনেক অবাক হয়ে যায়। নুসরাতের বিয়ে হচ্ছে, এতে তার কোনো মাথা ব্যথাই নেই। সে দিব্যি হাসি খুশি মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নুসরাত বারবার ইমরানের মুখোমুখি হলে ইমরান অন্য কথা বলে বিয়ের কথাটা এড়িয়ে যায়। ইমরানের এমন ব্যবহার দেখে নুসরাতের অনেক কষ্ট হচ্ছে। ইমরান কি তার সাথে এতদিন অভিনয় করছে? কেউ কি ভালোবাসার অভিনয় এত নিখুঁতভাবে করতে পারে? 2 দিন পর নুসরাতের বিয়ে। পুরো দমে বিয়ের তোড়জোড় চলছে। নুসরাত মন খারাপ করে সোফায় বসে আছে। এমন সময় ইমরান এসে নুসরাতের পাশে বসে। নুসরাত একবার ইমরানের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। আমি বললাম, নুসরাত কান্না করতে করতে তো চোখ মুখের 12টা বাজিয়ে ফেলছিস। রাফসান তো তোকে এভাবে দেখে বিয়েই করতে চাইবে না। ইমরানের কথা শুনে নুসরাতের ইচ্ছে করছে তেলে বুগুনে জ্বলে ওঠে কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু তার এখন ইমরানের সাথে কথা বলতে একদমই ইচ্ছে করছে না। নুসরাত উঠে যেতে চাইলেই ইমরান হাত টান দিয়ে জোর করে সোফায় বসিয়ে দেয়। আমি বললাম, তোর সাথে কথা বলছি আর তুই জবাব না দিয়ে চলে যাচ্ছিস। নুসরাত বলল, তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আমি বললাম, ওমা কেন? আমি কি তোর সাথে কিছু করেছি যে আমার সাথে তোর কথা বলতে ইচ্ছে করছে না? নুসরাত রেগে চেঁচিয়ে বলে ওঠে, তোর সাথে আমি কথা বলতে চাই না, বেদ চাই না, আর আমার হাত ধরবি না, যত সব। নুসরাত সোফা ছেড়ে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। ইমরান এবারও নুসরাতের হাত ধরে টান দিলে ঠাস করে ইমরানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সবকিছু এত দ্রুত হয়ে গেছে যে নুসরাতও বুঝতে পারেনি থাপ্পড়টা এতটা জোরে পড়ে যাবে। ইমরান গালে হাত দিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে আছে। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। নুসরাত তাকে থাপ্পড় মেরেছে। নুসরাত ইমরানকে কিছু না বলে সোফা ছেড়ে উঠে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ইমরান গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় চাচা এসে ইমরানের পাশে বসে।
চাচা ভুরুকুসকে ইমরানের দিকে তাকায়। কিরে ভাতিজা, তোর কি বউ মইরা গেছে যে গালে হাত দিয়ে বৈশা ধ্যান করতেছিস? চাচার কথা শুনে ইমরান নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, আমি তো এখনো বিয়েই করি নাই, বউ মরবে কিভাবে? চাচা বলল, বউ না মরলে গালে হাত দিছস কেন? নাকি কেউ উত্তম মাধ্যম দিছে গালে? ইমরান চোখ গরম করে চাচার দিকে তাকায়। তা দেখে চাচা বলে, ভাতিজা চোখ গরম দেখাস কারে? থাপ্পড় খাইয়া বসে আসোস, আর এখন আমি জিজ্ঞেস করিলাম আর তুই আমাকে চোখ গরম দেখাস? আমি বললাম, তোমারে আমি বলছি যে আমারে কেউ থাপ্পড় দিছে, হুদাই বকো কেন? যাও তো আমার সামনে থেকে। না থাক, তুমি থাকো, আমি যাই। ইমরান চলে যায়। চাচা এবার গালে হাত দিয়া বইসা আছে। চাচা দেখবার চাই গালে হাত দিয়া বইসা থাকলে কে কি কমেন্ট করে। রাতে খাওয়ার জন্য ইমরানকে ডাকলে ইমরান জরিনা বানুকে বলে তার খাবারটা রুমে আনার জন্য। নুসরাত গালে যে থাপ্পড়টা দিয়েছে তার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। এখন নিচে গেলে সবাই কত কিছু জিজ্ঞেস করবে, এইসব প্রশ্নের সে সম্মুখীন হতে চায় না। আর জিজ্ঞেস করলে বলবেই বা কি? নুসরাত তাকে থাপ্পড় মেরেছে, এইটা তো তার মানিজ্যতের ব্যাপার। ইমরান আয়নার সামনে দাঁড়িয়ে গালে হাত বুলিয়ে নিজে নিজেই বলছে, এই মেয়েটার হুট করে এত শক্তি কোথা থেকে উদয় হলো? জীবনেও কেউ আমার গায়ে হাত দেয়নি, আর এই পিচ্চি মেয়েটা থাপ্পড় মেরে গালের 12টা বাজিয়ে দিয়েছে। গাল থেকে দাগও যাচ্ছে না। কেউ দেখলে কি বলবে? উফ, জাস্ট ইম্পসিবল। আজ নুসরাতের বিয়ে। নুসরাতকে সুন্দর করে বউ সাজানো হয়েছে। নুসরাত এখন আর কান্না করছে না, পুরো রবটের মতো শক্ত হয়ে আছে। দিশা এসে নুসরাতকে দেখে বলল, উফ, অসাধারণ লাগছে তোকে। আজ তো আমার ভাইয়া তোকে দেখে মার্ডার হয়ে যাবে। নুসরাত দিশার কথা শুনে অবাক হয়ে যায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর সবাই একটা করে কমেন্ট করে দিও। আর আরেকটা কথা, কালকে আমার এক্সাম আছে, তাই কালকে ভিডিও আপলোড করতে পারবো না। ধন্যবাদ।